আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 এর নতুন একটা টপিক কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে ডিসকাশন শুরু করব। কারেন্ট ইলেকট্রিসিটি পড়ার আগে আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়ে এসেছি। ইলেকট্রোস্ট্যাটিকে আমরা কি দেখেছিলাম? ইলেকট্রোস্ট্যাটিকে আমরা দেখেছিলাম যখন চার্জ পার্টিকেল স্থির অবস্থায় থাকে তখন সেই সমস্ত ঘটনাবলী, অর্থাৎ চার্জ পার্টিকেল আমরা জানি স্থির অবস্থায় যখন থাকে সেই ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে, আর ইলেকট্রিক ফিল্ডে থাকা অবস্থায় একটা স্ট্যাটিক চার্জ পার্টিকেলের কী কী ঘটনাগুলো ঘটে, কত ফোর্স এক্সপিরিয়েন্স করে, এই সমস্ত ডিসকাশন আমরা ইলেকট্রোস্ট্যাটিকে করেছিলাম। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা কিন্তু মুভিং চার্জ পার্টিকেল নিয়ে ডিসকাস করব। চার্জ পার্টিকেল যখন স্থির ছিল তখন ইলেকট্রোস্ট্যাটিকে আমরা করেছিলাম, চার্জ পার্টিকেল যখন মোশনে থাকবে তখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে ডিসকাস করব। আর আমরা জানি ইলেকট্রিক কারেন্ট কখন তৈরি হয়, কারেন্ট কখন তৈরি হয়? যখন চার্জ পার্টিকেল মোশনে থাকে তখনই তো ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়। এখন চার্জ পার্টিকেল মোশনে থাকবে, এখন চার্জ পার্টিকেল কী ধরনের চার্জ পার্টিকেল মোশনে থাকবে? এখন তুমি একটা কথা বলো, দেখো কোন কোন বস্তু তড়িৎ পরিবহন করতে পারে তার উপর ভিত্তি করে বস্তুকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্ডাক্টর, একটা হচ্ছে ইনসুলেটর, আর কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝে একটা মেটেরিয়াল আছে যেটাকে আমরা সেমিকন্ডাক্টর বলি, যার ধর্মটা হচ্ছে কন্ডাক্টরের থেকে, কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টরের মাঝে, অর্থাৎ তার কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবহন করার ক্ষমতা কন্ডাক্টর অপেক্ষা কম কিন্তু ইনসুলেটর অপেক্ষা বেশি হয়। এখন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা ইলেকট্রনিক সেকশনে ডিসকাস করব, যেটা তোমাদের ক্লাস 12-এ রয়েছে। ঠিক আছে, এখন যেহেতু চার্জ পার্টিকেলকে ফ্লো করাতে হবে, চার্জ পার্টিকেল ফ্লো কখন করতে পারে? তুমি ধরো কোনো একটা অণুর মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে আর প্রোটন থাকে। এখন অণুর মধ্যে পরমাণুর মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এখন প্রোটন চার্জ পার্টিকেলকে ফ্লো করাতে হবে, আমি তো প্রোটনকে ফ্লো করাতে পারবো না। কেন প্রোটনকে ফ্লো করাতে পারবো না? কারণ প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে থাকে, এখন বাইরের কক্ষে ইলেকট্রন থাকে। এখন আমি যদি ইলেকট্রনের এনার্জিটাকে যদি ইনক্রিজ করাই তাহলে সেই ইলেকট্রনগুলো বাউন্ড ইলেকট্রন থেকে ফ্রি ইলেকট্রনে পরিণত হবে। এখন ফ্রি ইলেকট্রন কি, এই আলোচনাগুলোও কিন্তু আমরা ইলেকট্রনিক্সে ডিসকাস করব। এখন তোমরা এটুকু ধরে রাখো যে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন মানে সেই ইলেকট্রন যেটা পরিবাহীর মধ্যে সুন্দর চলাফেরা করতে পারে। এখন পরিবাহীর যেহেতু মুক্ত ইলেকট্রন রয়েছে তাই তারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। ইনসুলেটর বা অপরিবাহীদের যেহেতু কোনো ফ্রি ইলেকট্রন নেই বা মুক্ত ইলেকট্রন নেই, ফলে তারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারবে না। আর সেমিকন্ডাক্টর কি, সেটা তো বললাম ইলেকট্রনিক্সে ডিসকাস করব, তখন সেমিকন্ডাক্টরে ফোকাস করছি না। এখন আমাকে দেখতে হবে কারেন্ট কি। কারেন্ট মানে আমাকে চার্জ পার্টিকেলকে মুভ করাতে হবে। এখন ইনসুলেটরের যেহেতু ফ্রি ইলেকট্রন নেই তাহলে ইনসুলেটরের পক্ষে ইলেকট্রনকে মুভ করানো সম্ভব নয়, তাহলে ইনসুলেটরও তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা শুধুমাত্র পরিবাহী নিয়ে ডিসকাস করব, শুধুমাত্র কন্ডাক্টর নিয়ে ডিসকাস করব। কেন কন্ডাক্টর নিয়ে ডিসকাস করব? কারণ কন্ডাক্টরে কি রয়েছে, ফ্রি ইলেকট্রন রয়েছে, আর ফ্রি ইলেকট্রনকেই আমি মুভ করাতে পারি। আমি তো প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যে থাকে, প্রোটনকে মুভ করাতে পারবো না। আর চার্জ পার্টিকেল, প্রোটন বাদে চার্জ পার্টিকেল বলতে পড়ে থাকলো শুধুমাত্র ইলেকট্রন। এখন ইলেকট্রনকে মুভ করাতে হবে, ইলেকট্রনকে মুভ করাতে গেলে ইলেকট্রনটা আমার ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন হতে হবে। আর মুক্ত ইলেকট্রন যেহেতু শুধুমাত্র কন্ডাক্টরের পাশে রয়েছে তাই জন্য এইখানে শুধুমাত্র আমরা কন্ডাক্টর নিয়ে ডিসকাস করব। বোঝা গেছে? এবারে ফ্রি ইলেকট্রনকে মুভ করাতে হবে। ফ্রি ইলেকট্রনকে মুভ কিভাবে করাবো এটাও পরে ডিসকাস করব, এই কারেন্ট ইলেকট্রিসিটিতে ডিসকাস করব, পরে ডিসকাস করব। এখন শুধুমাত্র আমাদের ফোকাস কারেন্ট কি এটা বুঝতে হবে। প্রথম কথা, তুমি যদি ইলেকট্রনকে একটা স্পেসিফিক ডাইরেকশনে মুভ করাও, প্রথম কথা ইলেকট্রনকে যদি কোনো স্পেসিফিক ডাইরেকশনে মুভ করাও বা চার্জ পার্টিকেলকে যদি কোনো স্পেসিফিক ডাইরেকশনে মুভ করাও তাহলে কারেন্ট প্রডিউস হবে। এখন কারেন্ট কোন ডাইরেকশনে প্রডিউস হবে? তড়িতের তো ডাইরেকশন রয়েছে, তড়িৎ কোন ডাইরেকশনে প্রডিউস হবে? আমরা জানি যে ইলেকট্রন যেদিকে মুভ করে তার অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো করে। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করে তোমরা বুঝতে পারলে। এবারে ধরো তোমাদের অঙ্কের পারপাসে ধরো কোনো অঙ্কতে বলে দেওয়া হলো যে প্রোটন মুভ করছে, কিভাবে মুভ করে? দেখো অঙ্কতে লজিক নেই, ওখানে বলছে যে প্রোটন মুভ করছে বলাটা ভুল, বা ধরে নাও যদি প্রোটনকে মুভ করানো হয় বা কোনো পজিটিভ চার্জ পার্টিকেলকে মুভ করানো হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কারেন্টের ডাইরেকশন পজিটিভ পার্টিকেল বা পজিটিভ চার্জ পার্টিকেলের ফ্লোয়ের ডাইরেকশনের দিকে হবে। অর্থাৎ কারেন্ট কোন ডাইরেকশনে ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে ইলেকট্রন যে ডাইরেকশনে ফ্লো করছে তার অপোজিট ডাইরেকশনে, আর
পজিটিভ চার্জ পার্টিকেল যে ডাইরেকশনে ফ্লো করছে সেই ডাইরেকশনে, অর্থাৎ পজিটিভ পার্টিকেল যে ডাইরেকশনে ফ্লো করছে সেই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে, আর ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জ পার্টিকেল যে ডাইরেকশনে ফ্লো করছে তার অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে। তাহলে নেগেটিভ চার্জ পার্টিকেলের অপোজিট ডাইরেকশন আর পজিটিভ চার্জ পার্টিকেলের ডাইরেকশন, তাহলে এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কারেন্টের যেহেতু ডাইরেকশন আছে তাহলে কারেন্টটা কি স্কেলার রাশি? দেখো, যখন ক্লাস 11-এ তোমরা স্কেলার রাশি আর ভেক্টর রাশি সম্পর্কে পড়েছিলে তখন ভেক্টর রাশির সংজ্ঞাতে এটা বলা ছিল যে সমস্ত রাশি ভেক্টর যোগের নিয়ম মেনে চলে সেগুলোকে আমরা ভেক্টর রাশি বলবো। এখন তোমাদের মনে অনেকের মনে কনফিউশন থাকতে পারে, না স্যার আমরা তো পড়েছিলাম যে ভেক্টর রাশি তাদেরকেই বলবো যে রাশির ডাইরেকশন আছে, কিন্তু না, সেটা কিন্তু প্রপার ডেফিনেশন নয়। ভেক্টর রাশি তাকেই বলবো যে সমস্ত রাশিগুলো ভেক্টর যোগের নিয়ম মেনে চলে। দেখো না, কারেন্টে তো ডাইরেকশন রয়েছে, বললাম কারেন্ট নেগেটিভ চার্জ পার্টিকেলের অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো করে, আর পজিটিভ চার্জ পার্টিকেল যে ডাইরেকশনে ফ্লো করে সেই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করে। তার মানে কারেন্ট এর ডাইরেকশন রয়েছে, তা সত্ত্বেও কারেন্ট স্কেলার রাশি। কেন? কারণ কারেন্ট ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না। এখানে দেখতে পারছো যে দুটো এরকম কন্ডাক্টর রয়েছে, I1 I2 কারেন্ট ঢুকছে আর থার্ড ওয়্যারের মধ্য দিয়ে I1 প্লাস I2 কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তুমি লক্ষ্য করে দেখো, I1 I2 কারেন্ট ঢুকলো, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু থিটা ছিল। এখন থিটা অ্যাঙ্গেলে I1 I2 ঢুকলো আর রেজাল্টেন্ট যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু I1 প্লাস I2 হচ্ছে। অর্থাৎ কতটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে এটা কি থিটার মানের উপরে ডিপেন্ড করছে? থিটার মানের উপরে ডিপেন্ড করছে না। যদি ভেক্টর রাশি হতো তাহলে কিন্তু রেজাল্টেন্ট কারেন্ট কিন্তু থিটার মানের উপরে ডিপেন্ড করতো। আমরা দেখেছিলাম যে এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টর যদি হয় আর তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে রেজাল্টেন্টের সূত্র √a² + b² + 2ab cos থিটা হয়। দেখো, রেজাল্টেন্টের সূত্র কত হয়? r = √a² + b² + 2ab cos থিটা। যদি যদি কারেন্ট ভেক্টর রাশি হতো তাহলে নেট কারেন্ট I = I1 প্লাস I2 হতো না, I1 প্লাস I2 হতো না, নেট কারেন্টকে হতো √I1² প্লাস I2² প্লাস 2I1 I2 cos থিটা। কিন্তু সবসময় দেখতে পাচ্ছি এটা হওয়া উচিত ছিল, যদি ভেক্টর রাশি হতো তাহলে এইটা হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু যেহেতু এইখানে কারেন্ট I = সবসময় I1 প্লাস I2 হবে, যতটা কারেন্ট ঢুকছে ততটা কারেন্টই বেরোবে, এটাই সবসময় হবে। এটা যদি ভেক্টর হতো, যদি আমার ভেক্টর কোয়ান্টিটি হতো তাহলে এইটা হওয়া উচিত ছিল না, এইটা হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু কারেন্ট সবসময় I = I1 প্লাস I2 হচ্ছে, নেট কারেন্টের মান ইন্ডিপেন্ডেন্ট অন থিটা, তাহলে এইখান থেকে বুঝতে পারলাম কারেন্ট কিন্তু ভেক্টর যোগের নিয়ম মেনে চলছে না, does not obey law of vector addition, তাহলে এইখান থেকে বুঝতে পারলাম অতএব কারেন্ট is scalar কোয়ান্টিটি। বোঝা গেছে? তাহলে কারেন্ট কি ধরনের রাশি এটা বুঝতে পারলাম, কারেন্ট হয় কিভাবে এটা বুঝতে পারলাম। এবারে কারেন্টকে আমরা মেজার কি করে করব, তুমি লক্ষ্য করে দেখো, এইখানে একটা পাতলা পরিবাহী রয়েছে, এইখানে একটা মোটা পরিবাহী রয়েছে। যদি পাতলা পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে যদি কিউ পরিমাণ চার্জ ফ্লো হয় আর এই মোটা পরিবাহীর মধ্য দিয়েও টি সময়ে যদি কিউ পরিমাণ চার্জ ফ্লো হয়, তাহলে পাতলা পরিবাহী যে পরিমাণ কারেন্ট কন্ডাক্ট করবে মোটা পরিবাহীটাও সেম পরিমাণ কারেন্ট কন্ডাক্ট করবে। কি বললাম বুঝতে পারলে?
পরিবাহী পাতলা হোক বা মোটা হোক আমার দেখার দরকার নেই, আমি দেখব একক সময়ে কতটা পরিমাণ চার্জ ফ্লো করেছে বা আধানের প্রবাহের হার কত, সেটা যেরকমই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হোক না কেন, পাতলা হোক, পাতলা তার হোক, মোটা তার হোক, আমার দেখার দরকার নেই। আমি দেখব ওভারঅল যে তার দিয়ে কতটা পরিমাণ কি হারে চার্জ ফ্লো হচ্ছে। তাহলে তার পাতলা হোক বা তার মোটা হোক আমার দেখার দরকার নেই, আমি দেখব রেট অফ ফ্লো অফ চার্জ কত হচ্ছে যে কোনো ক্রস সেকশনের মধ্য দিয়ে। তাহলে কারেন্টের ডেফিনেশনটা কি হবে, যে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান যায় সেটাকেই ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। তাহলে রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু এনি ক্রস সেকশন ইন ইউনিট টাইম বা রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু এনি ক্রস সেকশন ইজ কল্ড কারেন্ট। তুমি যেটা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কারেন্ট আই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, দেখো টি সময়ে যদি কিউ পরিমাণ চার্জ যদি ফ্লো করে তাহলে একক সময়ে কত চার্জ ফ্লো করবে, কিউ বাই টি পরিমাণ চার্জ ফ্লো করবে, আর এটাকেই আমি কারেন্ট বলবো। তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি। এখন আই এর একক যদি বলে, এককটা কি হবে, প্রথম কথা আই এর একক ইজ ইকুয়াল টু কিউ এর একক, কিউ এর একক মানে হচ্ছে কুলম্ব, টি এর একক হচ্ছে সেকেন্ড, আর কুলম্ব পার সেকেন্ড এটাকেই বলা হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকেই বলা হচ্ছে অ্যাম্পিয়ার। অর্থাৎ তার পাতলা হোক বা তার মোটা হোক, যদি তারের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ ফ্লো করে তাহলে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা হবে 1 অ্যাম্পিয়ার। এই রকম করে পড়বে। তার পাতলা হোক বা তার মোটা হোক, তারের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ ফ্লো করে তাহলে ওই তড়িৎ প্রবাহ মাত্রার মানটা হবে 1 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? এখন দেখো আমি তারের ভেতরে ঢুকে দেখতে যাব না, যে ধরো আমি একটা তার ড্র করছি, এই তার ড্র করলাম, আমি দেখবো না তারের এই জায়গাতে কতটা পরিমাণ চার্জ ফ্লো করলো, এই জায়গার মধ্যে কতটা পরিমাণ চার্জ ফ্লো করলো, এই জায়গার মধ্যে কতটা পরিমাণ চার্জ ফ্লো করলো, এটা আমি দেখতে যাব না। আমি দেখবো ওভারঅল কতটা পরিমাণ চার্জ ফ্লো করলো। যেহেতু আমি ওভারঅল ব্যাপারটা দেখছি, তাহলে এইখানে খেয়াল রাখবে কারেন্ট ইজ ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি। খেয়াল রাখবে কারেন্ট ইজ ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি, এটা কিন্তু খেয়াল রাখবে। ম্যাক্রোস্কোপিক মানে আমি ব্যাপারটা মাইক্রোস্কোপিক লেভেলে দেখবো না, মাইক্রোস্কোপিক লেভেল মানে অণু পরমাণুর লেভেল বা ছোট্ট ছোট্ট লেভেলে দেখবো। যেহেতু আমি ভেতরে ঢুকে দেখতে যাব না যে এইটুকু জায়গার মধ্যে কত কারেন্ট ফ্লো করলো, এইটুকু জায়গার মধ্যে কত কারেন্ট ফ্লো করলো, আমি দেখবো যে ওভারঅল কতটা পরিমাণ চার্জ ফ্লো করছে। তাই জন্য কারেন্ট হচ্ছে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার এইসব ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি না মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি, এইসব জেনে কি করব? দেখো এইসব জানার কিন্তু প্রয়োজন রয়েছে, যেটা আমরা কারেন্ট ডেন্সিটিতে ডিসকাস করব। আগে আমি কারেন্ট সম্পর্কে পড়িয়ে দিই, তারপরে কারেন্ট ডেন্সিটি ডিসকাস করব। কারেন্ট ডেন্সিটি ডিসকাস করলে বুঝে যাবে যে কেন ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটিটা আমি লিখছি। দেখো তো যাই হোক, তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এখন ধরে নাও যদি আমাকে এভারেজ কারেন্ট বের করতে বলে, আই এভারেজ যদি আমাকে এভারেজ কারেন্ট বের করতে বলে, তাহলে আমি কি করব? টোটাল চার্জ বাই টোটাল টাইম বের করব। অর্থাৎ এভারেজ কারেন্ট, আমি আর ভাষা দিয়ে লিখছি না, যে এভারেজ কারেন্ট ইজ ইকুয়াল টু টোটাল চার্জ বাই টোটাল টাইম। এখন তোমাকে বলে দিল, সাপোজ করো তোমাকে বলে দিল যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে, ধরো কোনো একটা পরিবাহীর মধ্যে চার্জ ফ্লো করেছে, সময়ের সঙ্গে সঙ্গে চার্জ ফ্লো করেছে একটা ইকুয়েশন মেনে। ধরো কিউ ইজ ইকুয়াল টু বলছে কিউ ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি, ঠিক আছে? এই নিয়ম মেনে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে চার্জ ফ্লো করছে, তোমাকে এভারেজ কারেন্ট বের করতে বলেছে, তোমাকে এভারেজ কারেন্ট বের করতে বলছে, ফাইন্ড
এভারেজ কারেন্ট বিটুইন ইন্টারভাল T1 and T2। তাহলে তোমাকে এভারেজ কারেন্ট বের করতে বলছে। এখন এভারেজ কারেন্টের ফর্মুলা কি? এভারেজ কারেন্টের ফর্মুলা হচ্ছে I এভারেজ ইজ ইকুয়াল টু কিউ টোটাল বাই টাইম। এখন টাইমটা কত? আমি যেহেতু T1 থেকে T2 সময়ের ব্যবধানে এভারেজ কারেন্ট চাইছি, তাহলে টাইমের জায়গায় আমি T2 মাইনাস T1 লিখব। টাইমের জায়গায় আমি T2 মাইনাস T1 লিখব। তাহলে টোটাল কারেন্টের জায়গায় কত লিখব? দেখো T2 সময়ে কত পরিমাণ চার্জ ফ্লো করেছিল, ধরলাম T2 সময়ে Q2 পরিমাণ চার্জ ফ্লো করেছিল, Q1 সময়ে T1 সময়ে Q1 পরিমাণ চার্জ ফ্লো করেছিল, আর এই T1 থেকে T2 সময়ের ব্যবধানে যে পরিমাণ চার্জ ফ্লো করেছিল সেটা হচ্ছে Q2 মাইনাস Q1, তাই না? এখন যদি এটাকে লেখা হয় A কমন T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার প্লাস B অফ T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1, এটাই হয়ে গেল I এভারেজ কারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এভারেজ কারেন্টের ফর্মুলা। কিন্তু তোমাকে কোনো একটা স্পেসিফিক টাইমে তোমাকে যদি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বের করতে বলে, তখন তার ফর্মুলা কীরকম হবে? যাই হোক, তোমরা একটা নোট ডাউন করো, দিয়ে পরে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ব্যাপারটা বলছি। দেখো, আমরা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ডিসকাশন করছিলাম। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কি করে বের করবো? আমরা এখানে এভারেজ কারেন্ট বের করা শিখলাম। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, দেখো এইখান থেকে তোমাদের একটা জিনিস মনে আসা উচিত, ক্লাস 11-এ তোমরা এভারেজ ভেলোসিটি বের করা শিখেছিলে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করা শিখেছিলে। এভারেজ ভেলোসিটি কি করে বের করতে? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। এক্স্যাক্টলি সেম কনসেপ্ট ইউজ করে আমরা এখানে এভারেজ কারেন্ট বের করেছি টোটাল চার্জ বাই টোটাল টাইম। যখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতাম তখন কিন্তু ডিসপ্লেসমেন্টকে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করতাম। ঠিক সেরকম এখানে যদি আমাকে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট I বের করতে হয়, তাহলে আমাকে dQ/dt করতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর dQ/dt ইজ ইকুয়াল টু কত হবে? dt অফ AT স্কোয়ার প্লাস BT। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি যে 2AT প্লাস B হচ্ছে আমার অ্যান্সার। 2AT প্লাস B, এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের এক্সপ্রেশন। এখন ব্যাপারটা তোমাকে যদি গ্রাফিক্যালি বুঝতে হয়, কিভাবে বুঝবে? প্রথম কথা, গ্রাফ তো দেওয়া থাকবে না। যদি গ্রাফের আকারে দেওয়া থাকে, তোমাকে যদি এই এক্সপ্রেশনটা ধরো বলে দিল না, ডাইরেক্ট চার্জ ভার্সেস টাইম কার্ভটা এরকম করে এঁকে দিল, ঠিক আছে, দিতেই পারে একে। তোমাকে T1 সময়, এটা হচ্ছে T1 সময়, এটা হচ্ছে T2 সময়, ঠিক আছে। লাইনটা হালকা বেঁকে গেছে, দাঁড়াও। এটা হচ্ছে তোমার T1 সময়, এটা হচ্ছে তোমার T2 সময়। T1 থেকে T2 সময়ের ইন্টারভ্যালে যে এভারেজ কারেন্ট যাবে এটা হচ্ছে তোমার Q1, এই পুরো জিনিসটা হচ্ছে Q1, আর এই পুরো জিনিসটা হচ্ছে তোমার Q2, এই জিনিসটা হচ্ছে T2 মাইনাস T1, আর এই জিনিসটা হচ্ছে তোমার Q2 মাইনাস Q1। তাহলে এভারেজ কারেন্ট মানে কোনটা? এই যে সেকেন্ড, এর স্লোপ। এভারেজ কারেন্ট মানে হচ্ছে tan থিটা মানে I এভারেজ মানে Q2 মাইনাস Q1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। কিন্তু তোমাকে যদি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কোনো একটা মুহূর্ত টিতে যদি বের করতে বলতো, যদি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট যদি বের করতে বলতো, তাহলে স্বাভাবিক তোমাকে স্পর্শক ড্র করতে হতো, এরকম স্পর্শক ড্র করতে হতো, আর এই স্পর্শকের স্লোপ নিতে হতো, আর সেটাই তো dQ/dt। এই যে স্লোপ অফ ট্যানজেন্ট, স্লোপ
of QT curve represent কি প্রকাশ করে? কিউটি কার্ভের যে স্লোপ সেটা কি প্রকাশ করছে? সেটা প্রকাশ করছে কারেন্ট। এটা তোমাকে নোট ডাউন করতে হবে। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট মানে কোনো একটা পয়েন্টে কোনো একটা স্পেসিফিক টাইমে তোমাকে যদি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বের করতে বলে, ধরো টি সময়ে তোমাকে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বের করতে বলেছে, তাহলে টি সময়ে ওই পয়েন্ট মানে টি সময়ে চার্জটা কত বের করতে হবে, আর সেই চার্জের উপর তোমাকে ট্যানজেন্ট ড্র করতে হবে, আর সেই ট্যানজেন্টের স্লোপ তোমার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টকে প্রকাশ করবে। ঠিক আছে, তো এইগুলো তোমরা 1D-তে পড়ে এসেছিলে, নতুন করে বলার মতো কিচ্ছু নেই। যাই হোক, এভারেজ কারেন্ট কি, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কি, এই কনসেপ্ট তোমাদের বোঝা হয়েছে। এবারে তোমরা নোট ডাউন করো, তারপরে আমি কারেন্ট থেকে চার্জ কি করে বের করতে হয় সেটা শেখাবো। এবারে ধরো তোমাকে কারেন্ট দেওয়া আছে, তোমাকে চার্জের মান বের করতে হবে। যদি কারেন্ট I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, I ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে চার্জ কত ফ্লো করবে? আমরা জানি I ইজ ইকুয়াল টু কিউ বাই টি, আর I ইজ ইকুয়াল টু যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কিউ ইজ ইকুয়াল টু I ইন্টু টি। তাহলে যদি I কনস্ট্যান্ট হয় তাহলে কিউ ইজ ইকুয়াল টু আইটি করে তুমি কারেন্ট ইজিলি বের করতে পারবে। ধরো না কারেন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই যে এটা হচ্ছে I এর মান, এটা হচ্ছে টি এর মান, তাহলে তুমি চুপচাপ বুঝতে পারছো এই এরিয়াটাই প্রকাশ করবে তোমার চার্জের মানকে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে এরিয়া এনক্লোজড বিটুইন আইটি কার্ভ কার সাথে? টি অ্যাক্সিসের সঙ্গে। এই যে এটা হচ্ছে আমার আইটি কার্ভ, এটা হচ্ছে আমার আইটি কার্ভ, এটা হচ্ছে আমার আইটি কার্ভ। এই আইটি কার্ভ টি অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়া করেছে, এরিয়া এনক্লোজ বিটুইন আইটি কার্ভ অ্যান্ড টি অ্যাক্সিস রিপ্রেজেন্ট চার্জ। ঠিক আছে, এবারে ধরো এই কার্ভটা জানা ছিল, তুমি ইজিলি এরিয়া বের করে কিউ মানে তুমি ইজিলি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বের করে ইজিলি এরিয়া বের করে নিয়েছো। যে কোনো জিওমেট্রিক ফিগার, নন জিওমেট্রিক ফিগার, আজকে যদি কার্ভটা ধরো আমাকে তো একটুখানি মুছতে হবে, আমি মুছছি, আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে, মুছলাম একটু। ধরো কার্ভটা এরকম না থেকে যদি কার্ভটা ধরো কার্ভটা যদি এরকম দিত, ধরে নাও I ইজ ইকুয়াল টু 2t, আমার কারেন্ট I ইজ ইকুয়াল টু 2t বলেছে, কারেন্ট I ইজ ইকুয়াল টু 2t, অর্থাৎ এইখানে কারেন্ট সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি টোটাল চার্জ কি করে বের করব? স্বাভাবিক, আমি এই ত্রিভুজের এরিয়া বের করব। ধরে নাও এটা হচ্ছে t আর এটা হচ্ছে I, তাহলে আমাকে এই ত্রিভুজের এরিয়া মানেই চার্জকে প্রকাশ করবে। তাহলে সেই ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু হাফ, সেই ক্ষেত্রে চার্জ বের করব কিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমিটা কত টি ইন্টু উচ্চতা কত I, তাহলে IT বাই 2 আমার অ্যান্সার। এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমার IT বাই 2। তাহলে আমাকে যদি বলে দেয় যে সার্কিটের মধ্য দিয়ে বা কোনো পরিবাহীর মধ্য দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে কারেন্ট যে হিসাবে পরিবর্তন হচ্ছে, তার ইকুয়েশন হচ্ছে কিউ ইজ ইকুয়াল I ইজ ইকুয়াল টু 2t।
মানে কোনো একটা পরিবাহী দেওয়া আছে, সেখানে সময়ের সঙ্গে সঙ্গে কারেন্ট কি সম্পর্ক মেনে চেঞ্জ হচ্ছে, সেই সম্পর্কটা হচ্ছে I ইজ ইকুয়াল টু 2t। তোমাকে বলেছে যে কোনো সময় টিতে সেখানে কত পরিমাণ চার্জ ফ্লো করবে। যেহেতু এইখানে I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট নয়, I নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট নয়, তাহলে এখানে Q ইজ ইকুয়াল টু IT এই কনসেপ্ট কিন্তু লাগবে না। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, কিউ ইজ ইকুয়াল টু IT কনসেপ্ট লাগবে না। তখন তোমাকে এই চুপচাপ কার্ভের মানে এই যে IT কার্ভ টি অক্ষের সাথে কত কোণ করেছে, সরি এই যে IT কার্ভ টি অক্ষের সঙ্গে কত এরিয়া তৈরি করেছে, সেই এরিয়ার মানটা বের করতে হবে। এখন এই এরিয়াটাও আমার নোন ছিল, তাই জন্য আমি ইজিলি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে কিউ এর মান বের করতে পেরেছি। কিন্তু ধরো আমাকে এমন একটা ইকুয়েশন দিয়ে দিল যে ইকুয়েশনটা আমার নোন নয়। সাপোজ করো আমাকে IT এর সঙ্গে এমনভাবে পরিবর্তন হচ্ছে, ধরো এইরকমভাবে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এবারে তুমি চার্জের মান কি করে বের করবে? কোনো একটা মুহূর্ত টিতে কতটা পরিমাণ চার্জ ফ্লো করেছে এটা কি করে বের করবে? সেই ক্ষেত্রে তোমাকে কিউ ইজ ইকুয়াল টু নর্মাল তুমি এক কাজ করো, I ইজ ইকুয়াল টু dq বাই dt হয়। যেহেতু ডিফারেন্ট টাইমে কারেন্টের মান ডিফারেন্ট, তোমাকে কোনো একটা মুহূর্ত টিতে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট I নিতে হবে। তোমাকে যে কোনো একটা মুহূর্তে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট I নিতে হবে। আমরা জানি I ইজ ইকুয়াল টু dq বাই dt। তাহলে সেই ফার্দার dt সময়ে যে পরিমাণ চার্জ গেছে সেই dq ইজ ইকুয়াল টু হবে I ইন্টু dt। কোনো একটা ইনস্ট্যান্ট টিতে যদি কারেন্ট I ইজ ইকুয়াল টু dq বাই dt হয় আর ফার্দার dt সময়ে যে পরিমাণ চার্জ যাবে dq, সেটা হচ্ছে dq ইজ ইকুয়াল টু I ইন্টু dt হবে। তাহলে টোটাল চার্জ q যদি বের করতে হয় তাহলে আমাকে dq এর ইন্টিগ্রেশন করতে হবে। টোটাল চার্জ যদি q বের করতে হয় তাহলে dq এর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আর dq এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ I dt, এটাই টোটাল চার্জ কিউ। তাহলে এটা হবে আমার ইন্টিগ্রেশন অফ I dt। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, যদি I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তখন আমি এই সূত্র লাগাবো। আর যদি I নট ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় তাহলে এই সূত্র আমার লাগবে না, তখন কিন্তু আমার এই সূত্র লাগবে। এই ছোট্ট জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে, এইখান থেকেই কিন্তু অঙ্ক আসে। ক্লাস 10-এ যদি পড়তে তাহলে আমি তোমাকে বলতাম যে ধরো কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তোমার যদি ক্লাস 10-এর যদি কোশ্চেন হতো, আমি কি বলতাম যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে I ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করেছে, তাহলে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে কতটা পরিমাণ চার্জ ফ্লো করলো বের করো। তখন তুমি ইজিলি দেখতে পাচ্ছ আইটা কনস্ট্যান্ট, তাহলে টোটাল চার্জ কিউ ইজ ইকুয়াল টু জানি I ইন্টু টি লাগাবো। যেহেতু I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট তাহলে টি সময়ে যে পরিমাণ চার্জ যাবে কিউ ইজ ইকুয়াল টু IT এই সূত্র লাগাবো, আর 2 ইন্টু 2 করে আমি কারেন্ট 4 কুলম্ব বের করতে পারলাম। কিন্তু এটা তো ক্লাস 10-এর কোশ্চেন ছিল, তোমাকে তো এখন এরকম কোশ্চেন দিয়ে দেবে না। তোমাকে কোশ্চেন দিয়ে দেবে ধরো I ইজ ইকুয়াল টু 2t² মাইনাস 2, এতটা পরিমাণ কারেন্ট কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে I ইজ ইকুয়াল টু 2t² মাইনাস 2 এই ইকুয়েশন মেনে কারেন্ট ফ্লো হচ্ছে। তোমাকে বলবে যে t ইজ ইকুয়াল টু 1 থেকে t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডের মধ্যে কতটা পরিমাণ চার্জ ওই পরিবাহীর মধ্যে ফ্লো করলো। তাহলে এইখানে চুপচাপ তুমি করবে q ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ I dt। আর আমি যেহেতু t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে চেয়েছি, তাহলে লোয়ার লিমিট হবে 1 আর আপার লিমিট হবে 3। এবার তোমাকে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। বুঝতে পেরেছো? তো অঙ্ক আমি বেশি করাবো না, কারণ অঙ্ক করালে ভিডিওর লেন্থ বেড়ে যাবে। যদি তোমরা এই থিওরি বুঝে থাকো তাহলে অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে। তো আমি ফোকাস করছি থিওরি বোঝাতে, আর অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে। নোট ডাউন করো। দেখো এবারে আমাদের কিছু অঙ্ক করার পালা। আমাদের প্রথম অঙ্ক কি আছে? ইন এ গিভেন টাইম অফ 10 সেকেন্ড 40 ইলেকট্রনস পাস ফ্রম রাইট টু লেফট। মানে এইখানে বলেছে ইলেকট্রন রাইট থেকে লেফট পাস করছে। বলেছে t ইজ ইকুয়াল টু 10 সেকেন্ডে
কতগুলো ইলেকট্রন পাস করছে, নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু বলেছে 40, আর কোন দিক থেকে কোন দিকে পাস করেছে, রাইট টু লেফট। আর আমরা জানি ইলেকট্রন যেদিকে পাস করে তার অপোজিট ডাইরেকশনে কারেন্ট পাস করে, তাহলে এইখানে কারেন্ট কোন দিক বরাবর পাস করবে, কারেন্ট পাস করবে লেফট টু রাইট। এইটুকু ইনফরমেশন আমি পড়ে বুঝতে পেরেছি। তারপরে বলেছে সেম ইন্টারভ্যাল অফ টাইম 40 প্রোটনস অলসো পাস ফ্রম লেফট টু রাইট। তার মানে এই সময়ে 40টা প্রোটন, এনপি ইজ ইকুয়াল টু 40, এরা গেছে কিন্তু লেফট টু রাইট। আর আমি তোমাদেরকে বললাম যে পজিটিভ চার্জ পার্টিকেল যে ডাইরেকশন বরাবর হাঁটাচলা করে বা যেই ডাইরেকশন বরাবর মুভ করে কারেন্ট সেই ডাইরেকশনেই তৈরি হয়। এইখানে লেফট টু রাইট ডাইরেকশনে প্রোটন চলেছে মানে পজিটিভ চার্জ পার্টিকেল চলেছে, তার মানে এখানে কারেন্টও লেফট টু রাইটই চলবে। তার মানে ইলেকট্রনের মুভমেন্টের জন্য কারেন্ট যেদিকে পাচ্ছি প্রোটনের মুভমেন্টের জন্য কারেন্ট সেম ডাইরেকশনে পাবো। তাহলে আমাকে এখানে বলেছে ইজ দ্য কারেন্ট জিরো, কারেন্টের মান কি জিরো হবে? যেহেতু দুটো কারেন্ট সেম ডাইরেকশনে যাচ্ছে অর্থাৎ লেফট টু রাইট, তো তাহলে বাঁ দিক থেকে ডান দিকে ইলেকট্রনের জন্য যাচ্ছে, আর বাঁ দিক থেকে ডান দিকে দেখো ইলেকট্রনের জন্য কারেন্ট যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, প্রোটনের জন্যও কারেন্ট যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে আইনেট, নেট কারেন্ট, আইনেট যেহেতু সেম ডাইরেকশনে যাচ্ছে তাহলে অবশ্যই কারেন্টগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ কারেন্ট, নেট কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডিউ টু ইলেকট্রন প্লাস কারেন্ট ডিউ টু প্রোটন। এখন আমাকে কারেন্টের মান জানতে চেয়েছে নিশ্চয়। ইফ নট দেন ফাইন্ড দ্য ভ্যালিউ অফ এভারেজ কারেন্ট। এখন এভারেজ কারেন্ট মানে কি, কিউ ই বাই টি, আর এটা হচ্ছে কিউ পি বাই টি। এখন 40টা ইলেকট্রনের চার্জ 40 ই বাই 10, 40টা প্রোটনের চার্জ 40 ই বাই টি এর জায়গায় 10 বসবে, দিয়ে পরে যেটা অ্যান্সার হবে সেটা তোমরা নিজেরা বসাবে। আমি আর করলাম না অঙ্কটা, জাস্ট কনসেপ্ট বোঝানোর উদ্দেশ্য আমার ছিল। কনসেপ্ট তো বোঝানো আগে থেকেই ছিল, জাস্ট তোমাদের দেখালাম যে অঙ্ক কীরকম ধরনের আছে। নোট ডাউন করো। নেক্সট যে অঙ্কটা আমাদের বলেছে কারেন্ট পাসিং থ্রু এ ওয়ার ডিক্রিজ লিনিয়ারলি ফ্রম 10 অ্যাম্পিয়ার টু 0 ইন 4 সেকেন্ড। মানে কারেন্ট ডিক্রিজ করেছে লিনিয়ারলি, তার মানে কারেন্ট ডিক্রিজেস লিনিয়ারলি ফ্রম I1 ইজ ইকুয়াল টু কত অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার টু I2 ইজ ইকুয়াল টু 0 অ্যাম্পিয়ার ইন, আচ্ছা এখানে করছি, ইন টাইম t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। আমাকে কি চেয়েছে, ফাইন্ড টোটাল চার্জ ফ্লোয়িং থ্রু দ্য ওয়ার ইন দ্য গিভেন টাইম ইন্টারভ্যাল। আমাকে বের করতে হবে টোটাল কত চার্জ ফ্লো করেছে। আমি জানি টোটাল চার্জ কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি হবে, কখন না যখন আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। কিন্তু এখানে কি আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট? যেহেতু এখানে আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট নয় তাহলে এখানে কিউ ইজ ইকুয়াল টু আইটি অ্যান্সারটা হবে না। তাহলে এখানে কিউ ইজ ইকুয়াল টু কী করতে হবে, আর আমরা জানি পড়ানো হয়েছে যে কারেন্ট যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি করতে হবে। এখন আই এর মান তো এক্স্যাক্টলি বলে দেয়নি, বলেছে 10 অ্যাম্পিয়ার থেকে 0 অ্যাম্পিয়ারে লিনিয়ারলি ডিক্রিজ করেছে, মানে স্ট্রেট লাইন বরাবর নেমেছে। তাহলে আমি যদি কার্ভ ড্র করি, আমি যদি এখানে আই ভার্সেস টি যদি কার্ভটা ড্র করি, যেহেতু লিনিয়ারলি ডিক্রিজ করেছে তাহলে স্বাভাবিক স্ট্রেট লাইন বরাবর কমেছে। এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে তোমার 0, এটা হচ্ছে তোমার 4 সেকেন্ড। আর আমরা জানি যে আইটি কার্ভ টি অক্ষের সঙ্গে যে এরিয়া তৈরি করবে সেটাই তো চার্জের মান। আর আমি তোমাদেরকে থিওরিতে পড়ালাম যে এই এরিয়া ইজ ইকুয়াল টু কত হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মানটা টি ছিল আর কারেন্টের মানটা আই ছিল, কারেন্টের মানটা আই ছিল হাফ আইটি। তো এইখানে তুমি বসিয়ে দাও কত অ্যান্সার বেরোচ্ছে দেখো না। তাহলে এখানে কিউ ইজ ইকুয়াল টু বেরোবে হাফ, আই এর মান 10, টি এর মান 4, তাহলে তোমার 20 কুলম্ব অ্যান্সার। এরপর যারা যারা গ্রাফ দিয়ে বুঝতে পারছো না বলাটা ভুল হবে, যারা যারা এটা মাথায় আসবে না যে লিনিয়ারলি মানে স্ট্রেট লাইন হবে, তাদের জন্য একটা পদ্ধতি রয়েছে
যেহেতু লিনিয়ারলি ডিক্রিজ করেছে মানে সেম রেটে ডিক্রিজ করেছে, তার মানে আমি বলতে পারি যে ডিআই বাই ডিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর যেহেতু ডিক্রিজ করছে তাই জন্য মাইনাস সাইন বসাবে, এটাকে তুমি কনস্ট্যান্ট কে ধরে নিতে পারো। ঠিক আছে, তাহলে ডিআই ইজ ইকুয়াল টু কে ইন্টু ডিটি, এইরকম টাইপের ব্যাপার আসবে। এক কাজ করা যাক, লিনিয়ারলি বলেছে তো কীভাবে করবে, ইন্টিগ্রেশন যদি করো তাহলে কি আসবে, টি ইজ ইকুয়াল টু 0-তে কারেন্ট ইজ ইকুয়াল টু 10 ছিল, আর টি ইজ ইকুয়াল টু 4-এ কারেন্ট ইজ ইকুয়াল টু 0 ছিল। তাহলে তুমি যদি এখানে মানটা যদি বসাও তাহলে 0 - 10 ইজ ইকুয়াল টু কে 4 - 0। তাহলে কে এর মান যেটা বেরোবে সেটা হচ্ছে -10/4, -10/4। তাহলে এটা আসবে -5/2। তাহলে এইখান থেকে আমি কে এর মান পেয়ে গেলাম। তো আমাকে যদি কোনো একটা ইনস্ট্যান্ট টিতে যদি বের করতে হয় তাহলে তুমি কি করে কে এর আই ইজ ইকুয়াল টু পাবে, তাহলে সেইখানে আই ইজ ইকুয়াল টু -5/2 ইন্টু টি প্লাস 10 অ্যান্সার হবে। কেন 10 অ্যান্সার হবে, যদি আমাকে কে এর মান আমি জানি না, বলে আমি এই লিমিটগুলো নন পুট করলাম। যদি আমাকে যে কোনো মুহূর্ত টিতে আমাকে যদি কারেন্টের ইকুয়েশন বের করতে হতো তাহলে এইখানে 4 না লিখে এইখানে আমি টি লিখতাম, এখানে 0 না লিখে এখানে আমি আই লিখতাম। তাহলে এটা I - 10 হতো, আর এটা t - 0 হতো, এটা t - 0 হতো। আর কে এর মান যেহেতু অলরেডি -5/2 আমি বের করে ফেলেছি, তাহলে এখানে -5/2 বসবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ আমি তো কে এর মান বের করলাম, আমি মুছলাম, এটা জায়গা নেই বলে মুছলাম। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি যে I - 10 ইজ ইকুয়াল টু -5/2 ইন্টু টি হচ্ছে 10টা যদি এই দিকে যায় তাহলে I ইজ ইকুয়াল টু -5/2 টি প্লাস 10 হচ্ছে। তাহলে আমি এই ইকুয়েশনটা ইজিলি বের করতে পারছি। তাহলে তোমাকে ইকুয়েশনটা বের করতে পারতে হবে, আমি ইকুয়েশন বের করতে পারলাম। এবারে তুমি ইন্টিগ্রেশন আইডিটিতে যদি বসিয়ে দাও মানটা, ইন্টিগ্রেশন অফ -5/2 টি প্লাস 10 ইন্টু ডিটি যদি করো, আর এখানে 0 থেকে যদি 4 বসাও, তাহলে এই ইন্টিগ্রেশনটা করে দেখবে তোমার মানটা 20 কুলম্ব আসছে কিনা। অবশ্যই আসবে, আমি করে দিচ্ছি না, তোমরা অবভিয়াসলি তোমরা নিজেরা করবে। আরেকটা পদ্ধতি আছে করার, যেটা একটু বাজে পদ্ধতি বলে আমি মনে করি। যেহেতু লিনিয়ারলি ডিক্রিজ করেছে তাহলে তুমি এখানে এভারেজ কারেন্টের কনসেপ্ট লাগাতে পারো। আই এভারেজ ইজ ইকুয়াল টু আই ইনিশিয়াল প্লাস আই ফাইনাল বাই 2। ইনিশিয়ালটা 10 ছিল, ফাইনালটা 0 হলো, 2 দিয়ে করলাম, দিয়ে 5 হলো, দিয়ে এটা গেল আমার আই এভারেজের মান। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আই এভারেজ ইন্টু টি। এভারেজের মান কত হচ্ছে 5, আর টি এর মান কত আছে 4। তাহলে 5×4 20 কুলম্ব, এটাও অ্যান্সার। দেখো আমি এই যে গড় কনসেপ্টটা লাগালাম না, এই যে গড় কনসেপ্টটা আমি লাগিয়েছি, গড় কনসেপ্ট তখনই লাগে যখন ভেরিয়েশনটা লিনিয়ারলি হয়। ঠিক আছে, সবসময় কিন্তু গড়ের কনসেপ্ট লাগবে না। যেহেতু কারেন্ট এইখানে লিনিয়ারলি ডিক্রিজ করেছে, তাই জন্য আমি কিন্তু গড়ের কনসেপ্ট লাগাতে পেরেছি। আদারওয়াইজ কিন্তু গড়ের কনসেপ্ট লাগাতে পারতাম না। যদি এটা পরীক্ষার হলে মুখস্থ থাকে যে লিনিয়ারলি মানে গড়ের কনসেপ্ট লাগাতে পারি, তাহলে তুমি এই নিয়মে ইজিলি করতে পারো। আমার তো মনে হয় সব থেকে ইজি কনসেপ্ট যদি গ্রাফ দিয়ে তুমি করতে পারো। যাই হোক, 3টে কনসেপ্টের সাহায্যে আমি তোমাদেরকে বোঝালাম। তোমার যেটা সহজ মনে হচ্ছে তুমি সেটা পরীক্ষার হলে করে আসবে। নোট ডাউন করো। এই যে আগের অঙ্কটা করালাম, এইখান থেকে একটা কনসেপ্ট আছে যেটা আমি তোমাদের পড়াতে ভুলে গেছি, আর অঙ্ক আমি দিইনি, তো একটা কনসেপ্ট তোমাদের বলছি। প্রথম কথা, আই ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে টোটাল চার্জ কিউ ইজ ইকুয়াল টু তুমি আইটি করে পাচ্ছ। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে কতগুলো ইলেকট্রন ফ্লো করলো, তোমাকে যদি ইলেকট্রনের সংখ্যা যদি বের করতে বলে, আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এনি হয়,
তাহলে এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 1, এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 আর 2 থেকে পাওয়া যাচ্ছে NE ইজ ইকুয়াল টু IT। তাহলে N ইজ ইকুয়াল টু I ইন্টু T বাই E, এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। অনেক সময় তোমাকে কারেন্টের মান বলে দেবে, এখন তোমাদেরকে যদি কারেন্ট I এর মান যদি বলে দেওয়া থাকে, তোমাকে I ইজ ইকুয়াল টু গিভেন আছে, তোমাকে I এর মান বলে দিয়েছে। তোমাকে যদি বলে যে নাম্বার অফ ইলেকট্রন ফ্লোয়িং পার সেকেন্ড, এটা যদি জিজ্ঞাসা করে কি করে করবে? তাহলে আমরা জানি I ইজ ইকুয়াল টু কিউ বাই টি, আবার কিউ ইজ ইকুয়াল টু NE। তাহলে কিউ এর মান যদি NE বসিয়ে দিই, আমাকে কি চেয়েছে? নাম্বার অফ ইলেকট্রন ফ্লোয়িং পার সেকেন্ড, অর্থাৎ আমাকে N বাই টি এর মান চেয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে N বাই টি অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন ফ্লোয়িং পার সেকেন্ড ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে I বাই E। তোমাকে এটাও চাইতে পারে। তাহলে এইটা হচ্ছে একটা কনসেপ্ট, এটা হচ্ছে একটা কনসেপ্ট। মোদ্দা কথা কিউ ইজ ইকুয়াল টু NE এখানে করেছি, ইকুয়েশন দুটোকে ব্যালেন্স করে দিয়েছি, দিয়ে পরে N এর মান পেয়েছি। এবারে I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট দিয়ে করালাম। এরপর যদি I নট ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, I নট ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, মানে I এর মান যদি সময়ের সঙ্গে সঙ্গে যদি ভ্যারি করে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন অফ I dt হবে। আবার কিউ ইজ ইকুয়াল টু কত হবে? NE হবে। তাহলে N ইজ ইকুয়াল টু কত হবে? 1 বাই E ইন্টিগ্রেশন অফ I dt, অ্যান্সার। এবারে আমাদের নেক্সট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি কি। আমরা বলেছিলাম বা আমি বলেছিলাম যে কারেন্ট হচ্ছে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি। আমি কোনো পরিবাহীর ভেতরে ঢুকে দেখতে যাব না যে কোন বিন্দুর মধ্য দিয়ে কতটা পরিমাণ চার্জ ফ্লো করলো। আমি দেখব নেট পরিবাহীর, আমি বাইরে থেকে দেখব পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, বা ওভারঅল দেখব রেট অফ চার্জ ফ্লোটা কত, কি রেটে চার্জ ফ্লো হচ্ছে। কিন্তু আমাকে যদি ভেতর থেকে ব্যাপারটাকে অবজার্ভ করতে হয়, তাহলে অর্থাৎ মাইক্রোস্কোপিক লেভেলে যদি দেখতে হয়, তাহলে একটা নতুন টার্ম উঠে আসে যেটাকে আমরা বলবো কারেন্ট ডেনসিটি ভেক্টর। কারেন্ট ডেনসিটি ভেক্টর আমি বলে দিলাম, যাই হোক মুখ ফসকে ভেক্টর কথাটা বেরিয়ে গেল। তো কারেন্ট আগে ভেক্টর কথাটা আমি উল্লেখ করতে চাইনি, যাই হোক এখন জেনেই নাও, বলে দিয়েছি যখন জেনে নাও যে ভেক্টর বললাম মানে কারেন্ট ডেনসিটি কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, এইখানে কিন্তু ডাইরেকশন ম্যাটার করে, ঠিক আছে। তো প্রথম কথা, কারেন্ট ডেনসিটি মানে কি? কারেন্ট ডেনসিটি মানে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ ফ্লো করবে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটাকেই কারেন্ট ডেনসিটি বলবো। আবার বলছি, কোনো একটা পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটাকে কিন্তু আমরা কারেন্ট ডেনসিটি ভেক্টর বলবো, কারেন্ট ডেনসিটি বলবো। ভেক্টর কেন সেটা পরে আসছি। প্রথম কথা, কারেন্ট ডেনসিটি ইজ ইকুয়াল টু কারেন্ট বাই এরিয়া, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটাকে আমি কারেন্ট ডেনসিটি বলছি। এবারে আমি বারবার ধরে বলছি যে কারেন্ট ডেনসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি কথাটা আসছে? দেখো, কারেন্ট ডেনসিটি ইজ ইকুয়াল টু কারেন্ট বাই এরিয়া। এরিয়া কি? ইলেকট্রোস্ট্যাটিকে যখন গাউস ল পড়েছিলাম সেখানে কিন্তু এরিয়া যে একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা তোমাদেরকে বারবার ধরে বলা হয়েছিল। এরিয়া হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, আর ওই এরিয়া ভেক্টরের ডাইরেকশন কি হয়? এই এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমার এরিয়া ভেক্টর কাজ করে। বারবার ধরে একটা কথা বলছি যে কারেন্ট ডেনসিটি মানে হচ্ছে কারেন্ট বাই এরিয়া। যেহেতু এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই জন্য দেখো কারেন্ট ডেনসিটিকে আমরা জে দিয়ে রিপ্রেজেন্ট করব। এরিয়া যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাই জন্য যেটাও হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এখন কারেন্ট ডেনসিটির ডাইরেকশন কি? প্রথম কথা, কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে না, পজিটিভ চার্জ পার্টিকেল যে ডাইরেকশন বরাবর ফ্লো করবে সেটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন। আবার এরিয়ার ডাইরেকশন কি হবে? আমরা জানি যে এই এরিয়ার ডাইরেকশন হয় পারপেন্ডিকুলার আউটওয়ার্ড ডাইরেকশনে। তাহলে অবশ্যই এইখানে ভেক্টর কোয়ান্টিটি এরিয়া বসে আছে। তাহলে কারেন্ট ডেনসিটির ডাইরেকশন সবসময় কারেন্ট এর ডাইরেকশনের দিকে হবে,
কারেন্ট ডেন্সিটির ডাইরেকশন সবসময় কারেন্টের ডাইরেকশনের দিকে হবে, ঠিক আছে। তার মানে কারেন্ট ডেন্সিটির ডাইরেকশন ইজ ইকুয়াল টু অ্যাট ডাইরেকশন অফ কারেন্ট, আবার বলতে পারো অ্যাট direction of velocity of positive charge particle, ঠিক আছে। তাহলে কারেন্ট ডেন্সিটি ডাইরেকশন অ্যাট দ্য ডাইরেকশন অফ কারেন্ট অর অ্যাট দ্য ডাইরেকশন অফ ভেলোসিটি অফ পজিটিভ চার্জ পার্টিকেল। এখন কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করছে, ফলে কারেন্ট ডেন্সিটিও কিন্তু এই ডাইরেকশন বরাবর ফ্লো করবে। গল্পটা চেঞ্জ হবে এখানে, লক্ষ্য করে দেখো, কারেন্ট এই ডাইরেকশন বরাবর ফ্লো করছে, কিন্তু এরিয়া ভেক্টর আমার এই ডাইরেকশন বরাবর এরিয়া ভেক্টর কাজ করছে। তাহলে আমি কোন এরিয়াটা নেব? প্রথম কথা আমাকে দেখতে হবে, দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, কারেন্ট ইজ ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি এখানে আমি, কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডেন্সিটি ইনটু এরিয়া। এখন এইটা হয়ে গেছে আমার স্কেলার রাশি, এইটা হয়ে গেছে আমার ভেক্টর রাশি, এইটা হয়ে গেছে আমার ভেক্টর রাশি, ঠিক আছে। এইটা হয়ে গেছে আমার ভেক্টর রাশি, আর এটাও হয়ে গেছে আমার ভেক্টর রাশি। তাহলে দুটো ভেক্টর রাশির গুণ করব, আমি তো ক্রস করতে পারি না, ক্রস করলে তো কারেন্টটাকে ভেক্টর রাশি হতে হতো। তাহলে অবশ্যই আমাকে দুটো ভেক্টরকে এমনভাবে গুণ করতে হবে যাতে করে আমি স্কেলার রাশি পাই। তাহলে এইখানে কিন্তু অবশ্যই আমি ডট প্রোডাক্ট নেব। তাহলে এইখান থেকে বুঝতে পারছি কারেন্ট আই ইজ ইকুয়াল টু কারেন্ট ডেন্সিটি ভেক্টর জে ডট এরিয়া ভেক্টর এ নেব। এখন এ ভেক্টর বলেছি, এবার এইটাকে যদি আমি গুণ করি তাহলে অবশ্যই জে ইন্টু এ প্যারালাল করতে হবে, কারণ আমরা ডট প্রোডাক্টে দেখেছি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু আমি এ ইন্টু বি প্যারালাল করে এসছি, বা বি ইন্টু এ প্যারালাল করে এসছি, বা এ বি কস থিটা করে এসেছি। তাহলে এখানে আই ইজ ইকুয়াল টু জে ইন্টু এ প্যারালাল করব, অর্থাৎ এরিয়া ভেক্টরের সেই কম্পোনেন্ট নেব যেটা জে এর ডাইরেকশনে হবে। এখন আমি জানি যে পজিটিভ চার্জ পার্টিকেল এই ডাইরেকশনে ফ্লো করছে, আই এর ডাইরেকশনে ফ্লো করছে, তাহলে জে এর ডাইরেকশনও নিশ্চয়ই এটাই হবে। এখন আমাকে এরিয়ার কম্পোনেন্ট নিতে হবে আই এর ডাইরেকশনে। এখন ধরো এটা হচ্ছে, ধরো আবার কি, এটাই তো এরিয়া ভেক্টর, তাহলে এরিয়া ভেক্টরের কম্পোনেন্ট নেব জে এর ডাইরেকশনে, তাহলে সেটা অবশ্যই এ কস থিটা হবে। তার মানে এরিয়া ভেক্টরের কোন কম্পোনেন্ট নেব? এই কম্পোনেন্টটা নেব যেটা জে এর ডাইরেকশনে হয়। তার মানে এই যে কারেন্ট আই পড়লাম, বা এখানে এক কথায় বলতে পারো জে এ কস থিটা, এই এ কস থিটা মানে কি? এর সেই কম্পোনেন্ট যেটা জে এর সঙ্গে প্যারালাল। তাহলে এইখানে যে জে লিখেছি বা এইখানে যে জে লিখেছি, জে ইজ ইকুয়াল টু অবশ্যই আই বাই এ কস থিটা হবে, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে কারেন্ট ডেন্সিটি আই ইজ ইকুয়াল টু জে ইন্টু এ কস থিটা, বা এরিয়া ভেক্টরের সেই কম্পোনেন্টই নেব যেটা কারেন্টের ডাইরেকশন বা জে এর ডাইরেকশনের সাথে প্যারালাল হয়। এখন ঘটনা হচ্ছে যে আই ইজ ইকুয়াল টু জে ডট এ আমি করতেই পারি, কোনো অসুবিধা নেই। জে ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, যদি আমার জে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তার মানে এবার বলবে জে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি? ধরো আমি এটা একটু মুছছি, এই এরিয়া অফ ক্রস সেকশনকে একটু বড় করে দেখাই। ধরো এই এরিয়া অফ ক্রস সেকশন নিয়েছি, যদি এই পয়েন্টে কারেন্ট ডেন্সিটি ভেক্টরের মান যা হয়, এই পয়েন্টেও সেম, এই পয়েন্টেও সেম, এই পয়েন্টেও সেম, এই পয়েন্টেও সেম, জে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যাট অল পয়েন্ট।
তাহলে আই ইজ ইকুয়াল টু জে ভেক্টর ডট এ ভেক্টর, অনেক বইয়ে জে ভেক্টর ডট এস ভেক্টরও বলা থাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো এই ভেক্টর, এটা তো বোঝা গেছে। এবারে যে যদি কনস্ট্যান্ট না হয়, মানে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে রেটে কারেন্ট ফ্লো হচ্ছে, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে সেম রেটে কারেন্ট ফ্লো হচ্ছে না, সাপোজ করো সেম রেটে কারেন্ট ফ্লো হচ্ছে না, অর্থাৎ যে নট ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি হয়, তাহলে আমি কি করব? এটা তো গেল কনস্ট্যান্টের জন্য, এটা তো গেল কনস্ট্যান্টের জন্য। যদি যে নট ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ধরো এইখানে কারেন্ট ডেন্সিটি ভেক্টর J1, এইখানে কারেন্ট ডেন্সিটি ভেক্টর J2, এইখানে কারেন্ট ডেন্সিটি ভেক্টর J3, তাহলে I ইজ ইকুয়াল টু, আমি করব ইন্টিগ্রেশন অফ জে ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে যদি যে কনস্ট্যান্ট না হয়, এটা হচ্ছে এর জন্য, যদি যে কনস্ট্যান্ট না হয় তাহলে ছোট্ট একটা এলিমেন্ট ডিএস নেব। এই ডিএস এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ডিআই যাবে সেটা হচ্ছে জে ভেক্টর ডট ডিএস ভেক্টর। এখন এই ছোট্ট এরিয়ার মধ্যে কত কারেন্ট যাচ্ছে ডিআই, সেটা আমি বের করলাম জে ভেক্টর ডট ডিএস ভেক্টর। আমাকে যদি পুরো এরিয়ার মধ্য দিয়ে কারেন্ট চাই, তাহলে আমাকে স্বাভাবিক আই মানে ইন্টিগ্রেশন অফ ডিআই করতে হবে। ইন্টিগ্রেশন অফ ডিআই মানে ইন্টিগ্রেশন অফ জে ভেক্টর ডট ডিএস ভেক্টর করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে আই ইজ ইকুয়াল টু জে ডট এস হবে কখন না, যখন জে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, যখন জে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। আর জে ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জে ভেক্টর ডট ডিএস ভেক্টর করতে হবে। এটাও তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে অঙ্ক আবার বলছি, অঙ্ক আমি করাচ্ছি না, আমি চাই অঙ্ক তোমরা নিজেরা করো। অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে, নতুন ভিডিও বানাবো। ঠিক আছে, যতটা ডিটেলসে থিওরি পড়ানো আমার পক্ষে পসিবল, ততটা ডিটেলসে আমি কারেন্ট আর কারেন্ট ডেন্সিটি নিয়ে ডিসকাস করলাম। এবারে তোমাদের অঙ্ক করার পালা। অবশ্যই অঙ্ক করবে, অসুবিধা হলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে। আজকে বাই।